নমস্কার। আজ আমরা খড়গপুর সদরের রাজনীতিক ক্ষেত্রটা একটু তলিয়ে দেখব। এখানকার রাজনীতিতে আসলে কি হয়, শুধু মুখ বদলায় নাকি নীতিরও কোনো বদল হয়? দেখুন, এই আলোচনাটা কোনো ব্যক্তিকে নিয়ে নয়। আমরা শুধু তথ্যের আয়নায় বোঝার চেষ্টা করব এখানকার শাসন ব্যবস্থার আসল রূপরেখাটা ঠিক কেমন হওয়া উচিত। আসুন একসাথে এই বিষয়টার গভীরে যাওয়া যাক। আজকের আলোচনাটা আমরা মূলত 4টে ধাপে এগোব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব মাটির নারীর স্পন্দন, মানে এখানকার মানুষের আসল সমস্যাগুলো কি। তারপর আমরা দেখব তথ্যের সংকেত, মানে সংখ্যাগুলো আমাদের কি বলছে। এরপরে আমরা ফলাফলের ব্যবচ্ছেদ করব, মানে কেন এমনটা হলো সেটা বুঝব। আর সবশেষে এই সব কিছু থেকে একটা কার্যকরী শাসন ব্যবস্থার রূপরেখা তৈরির চেষ্টা করব। তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, মাটির নারীর স্পন্দন। দেখুন, যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ শুরু করতে হয় একদম মাটি থেকে, মানুষের জীবন থেকে। কারণ রাজনীতি তো আর খবরের কাগজের শিরোনাম নয়, তাই না? এর শিকড় থাকে মানুষের দৈনন্দিন জীবনে, তাদের সমস্যা আর স্বপ্নের মধ্যে। চলুন খড়গপুরের সেই বাস্তব চিত্রটা একটু কাছ থেকে দেখি। খড়গপুর সদরকে যদি দেখেন, এটা পশ্চিম মেদিনীপুরের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, বলা যেতে পারে দক্ষিণবঙ্গের একটা প্রাণকেন্দ্র। এখানকার সবকিছু, মানে মানুষের রোজগার, সমাজ, জীবনযাপন, সবটাই কিন্তু এই মাটির সাথে বাঁধা। এখানকার ফসল, এখানকার নদী, এখানকার জমি মানুষের ভাগ্য ঠিক করে দেয়। আচ্ছা, ২০১১ সালের জনগণনা ডেটা যদি আমরা দেখি, তাহলে কি দেখতে পাই? মোটামুটি ৮৯% হিন্দু, ৮% মুসলিম। কিন্তু আসল গল্পটা কিন্তু এখানে শেষ নয়। আসল ব্যাপারটা হলো এখানকার জনসংখ্যার প্রায় ১৮% তপশিলি জাতি আর ১৬.৫%-এর মতো তপশিলি উপজাতি। এবার ভাবুন, এত বড় একটা অংশের মানুষের চাওয়া পাওয়া, তাদের স্বপ্ন, সেগুলো কি রাজনীতির হিসেব নিকেশে ঠিকঠাক জায়গা পায়? এটাই কিন্তু এখানকার সবথেকে বড় প্রশ্ন। এই যে সংখ্যার কথা বললাম, এর পেছনে আসলে কি আছে? এর পেছনে আছে মানুষের রোজকার জীবনযুদ্ধ আর জমে থাকা একরাশ ক্ষোভ। ভাবুন একবার, প্রতি বছর বন্যা আসছে, ঘরবাড়ি ভেসে যাচ্ছে, NH6-এর মতো একটা জরুরি রাস্তার যা অবস্থা। ছেলেমেয়েরা পড়াশোনা করে বসে আছে, কিন্তু চাকরি কই? আর কৃষকদের অবস্থা তো আরও খারাপ, ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। এই প্রত্যেকটা সমস্যা, জানেন, মানুষের জীবনে একটা চাপ তৈরি করে, একটা ঘর্ষণ। আর রাজনীতিতে এই ঘর্ষণ থেকেই কিন্তু বদলের হাওয়া ওঠে। তো মানুষের ক্ষোভের কথা তো বোঝা গেল। এবার আসুন দেখি এই ক্ষোভের প্রতিফলন ভোটের সংখ্যায় কতটা পড়েছে। কারণ সংখ্যা জানাইতে অনেকটা এক্স-রে প্লেটের মতো, ভেতরের আসল ছবিটা একেবারে পরিষ্কার করে দেয়, আর সংখ্যা কিন্তু মিথ্যে বলে না। প্রথমেই যে সিগন্যালটা চোখে পড়ছে সেটা হলো ভোটের এই ওলটপালট। শুধু ২০১৬ আর ২০২১-এর ডেটাটা একবার দেখুন। একদিকে বিজেপির ভোট ৬১,০০০ থেকে বেড়ে প্রায় ৭৯,০০০, আর অন্যদিকে কংগ্রেসের ভোট ৫৫,০০০ থেকে একেবারে ১০,০০০-এ নেমে এসেছে। এই যে একটা বিশাল ফারাক, এটা কি বলছে? পরিষ্কার বোঝা যাচ্ছে ভোটাররা একটা বিকল্প খুঁজছিলেন, একটা বড় বদলের জন্য তারা তৈরি ছিলেন। দ্বিতীয় সিগন্যালটা আরও ইন্টারেস্টিং। ২০২১-এ ভোটার টার্নআউট ছিল প্রায় 73.1%। দেখুন, যখন এত বেশি মানুষ ভোট দিতে লাইনে দাঁড়ান, তার মানে সাধারণত একটা পরিবর্তনের হাওয়া বইছে। এই যে ক্ষোভ, এই যে পরিবর্তনের ইচ্ছে, এটাই মানুষকে বুথ পর্যন্ত টেনে নিয়ে আসে। আর এর ফায়দাটা বেশিরভাগ সময়ই ক্ষমতাসীনদের বিরুদ্ধে যারা লড়ছে তারাই পায়। আর ৩ নম্বর সিগন্যালটা, যেটা আমার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো এই ডেভেলপমেন্ট গ্যাপ। এই টেবিলটা কিন্তু কোনো অভিযোগপত্র নয়, এটা হলো মাটির বাস্তব চিত্র। ওয়েলফেয়ার স্কিম ঠিকমতো পৌঁছচ্ছে না, রাস্তাঘাট বা বন্যার মতো পরিকাঠামোগত সমস্যার কোনো সমাধান নেই। শাসকের ওপর মানুষের বিশ্বাসটা যেন খুব ঠুনকো হয়ে গেছে। মানুষের যা প্রয়োজন আর সরকার যা দিচ্ছে, তার মধ্যে এই যে বিরাট একটা ফারাক, এটাই তো আস্থার সংকট। আর এই সংকটকে কেন্দ্র করেই তো আসল রাজনৈতিক লড়াইটা হয়। বেশ, তাহলে আমরা কারণগুলো তো দেখলাম। এবার চলুন ফলাফলের ব্যবচ্ছেদ করা যাক। দেখুন, নির্বাচনে জেতা হারাটা কিন্তু কোনো একজন ব্যক্তির উপর নির্ভর করে না। এটা একটা সিস্টেমের খেলা, অনেকটা দাবার বোর্ডের মতো। নিজের চাল যেমন জানতে হয়, তেমনি প্রতিপক্ষের চাল আর বাইরের পরিস্থিতিও বুঝতে হয়। আসুন এই সিস্টেমটাকেই একটু কাটাছেঁড়া করে দেখি। যদি আমরা বর্তমান বিধায়কের দিকে তাকাই, তাহলে দুটো দিকই দেখতে হবে। একদিকে ওনার শক্তি হল উনি একজন জনপ্রিয় অভিনেতা, একটা ক্লিন ইমেজ আছে, মানুষ চেনে। কিন্তু আরেকটা দিকও আছে, তাই না? দুর্বলতা হল প্রশাসনে নতুন। ওর জয়টা মূলত সেলিব্রিটি অ্যাপিলের ওপর ভিত্তি করে, কিন্তু প্রশাসনিক ডেলিভারির ট্র্যাক রেকর্ড এখনও তেমন মজবুত নয়। এবার আসা যাক বাইরের পরিস্থিতি বা পলিটিক্যাল এনভায়রনমেন্টের কথায়। এখানেও দুটো দিক আছে। একদিকে সুযোগ, যেমন দুর্নীতি বা বন্যা নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভটা আছে, সেটাকে কাজে লাগানোর একটা বিরাট সুযোগ। কিন্তু অন্যদিকে বিপদও কম নয়। বিরোধী দলের শক্তিশালী ক্যাডার বেস, স্থানীয় সিন্ডিকেটের প্রভাব, এগুলো বড় চ্যালেঞ্জ।
একজন ভালো স্ট্র্যাটেজিস্টকে এই সুযোগ আর চ্যালেঞ্জ দুটোকেই মাথায় রেখে চলতে হয়। এখানে একটা কথা স্পষ্ট করে দেওয়া দরকার। আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু কোনো ব্যক্তিকে নিয়ে নয়, তার চরিত্র নিয়ে তো নয়। আমাদের নজরটা সবসময় থাকা উচিত সিস্টেমের ওপর, শাসন ব্যবস্থার ওপর। কারণ শেষ পর্যন্ত আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে একটা মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দেয়, আর একটা ভালো গভর্নেন্স সিস্টেমের কাজই হল সেই মর্যাদাকে সুরক্ষিত রাখা। অনেক তো বিশ্লেষণ হল, সমস্যা বোঝা গেল, কারণও বোঝা গেল। এবার আসা যাক সমাধানের পথে। আমাদের আলোচনার শেষ পর্বে আমরা একটা গভর্নেন্স ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো। এটা শুধু কিছু পয়েন্টের লিস্ট নয়, এটা একটা চারমুখী স্ট্র্যাটেজি। আমরা একে বলছি চতুর্মুখ ডকট্রিন। এই চতুর্মুখ স্ট্র্যাটেজির 4টে দিক আছে, 4টে স্তম্ভ। প্রথমটা হলো শিবের মতো অ্যাগ্রেশন, মানে দুর্নীতির বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। দ্বিতীয়টা বিষ্ণুর মতো স্টেবিলিটি, মানে ওয়েলফেয়ার আর ইনফ্রাস্ট্রাকচার দিয়ে মানুষের জীবনে স্থিতি আনা। তৃতীয়টা হলো ব্রহ্মার মতো ইনোভেশন, মানে টেকনোলজি ব্যবহার করে মানুষের কাছে পৌঁছানো। আর চতুর্থটা হলো দুর্গার মতো প্রোটেকশন, মানে নারী সুরক্ষা এবং পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো। এই স্ট্র্যাটেজিটা কিন্তু শুধু কথার কথা নয়, এর বাস্তব প্রয়োগ সম্ভব। একটা উদাহরণ দিই। ধরুন 150 কোটি টাকার প্রজেক্টে NH6 বাইপাসটা চওড়া করা হলো। এতে শুধু রাস্তায় ভালো হবে না, প্রায় 500 লোকের কর্মসংস্থান হবে। কিংবা ধরুন 300 কোটি টাকার একটা হাইটেক পার্ক, এটা শুধু একটা বিল্ডিং নয়, এটা প্রায় 3000 তরুণের ভবিষ্যৎ। এটাই আসল কাজ, এটাই পরিবর্তন। দেখুন, রাজনীতিতে জিততে হলে শুধু নিজের ভোট ব্যাংক নিয়ে ভাবলে চলে না। জিততে হলে বিপক্ষের শিবির থেকেও ভোটারদের আনতে হয়। এদেরকেই আমরা বলি রিডিমেবল ভোটার্স। এরা কারা? এরা হলো সেই সব মানুষ যারা হয়তো বর্তমান ব্যবস্থায় খুশি নয়, হতাশ। যদি তাদের মূল সমস্যাগুলো যেমন বন্যা, দুর্নীতি, চাকরি এগুলোর উপর ফোকাস করা যায়, তাহলে কিন্তু তাদের সমর্থন পাওয়া সম্ভব। কিন্তু এই সব কিছুর গোড়ায় কি আছে জানেন? বিশ্বাস, ট্রাস্ট। এই যে রাজনৈতিক চুক্তি, এর ভিত্তি হলো বিশ্বাস। আর বিশ্বাস তো এমনি এমনি তৈরি হয় না। বিশ্বাস তৈরি হয় মানুষের কথা শোনার মাধ্যমে। যখন একজন লিডার মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা শোনেন, তাদের যন্ত্রণাটা বোঝেন আর সমাধানের চেষ্টা করেন, তখনই কিন্তু এই বিশ্বাসটা জন্মায়। এটাই গণতন্ত্রের আসল শক্তি। তাহলে পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি শুধু সেলিব্রিটি স্ট্যাটাস দিয়ে কাজ না হয়, আর বিশ্বাস যদি রোজকার কাজের মধ্যে দিয়ে অর্জন করতে হয়, তাহলে এফেক্টিভ গভর্নেন্স বা কার্যকারী শাসন বলতে আমরা ঠিক কি বুঝব? জনপ্রিয়তার চাকচিক্য নাকি নীরবে কাজ করে যাওয়ার ক্ষমতা? কোনটা আসলে আমাদের ভবিষ্যতের মাপকাঠি হওয়া উচিত? এই প্রশ্নটা শুধু খড়গপুরের জন্য নয়, এটা আমাদের সবার ভাবার বিষয়।